তারিখ 29 এপ্রিল দ্বিতীয় দফায় যে নির্বাচন ছিল, সেই নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকেই বিভিন্ন স্ট্রং রুম গুলোতে কার্যত সেখানে কোনো রকম অনৈতিক কাজকর্ম হতে পারে বা কোনো রকম ক্যাওস তৈরি করা হতে পারে, এইরকম আশঙ্কা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতা নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং প্রাক্তন বলা যায় যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু নির্বাচন দ্বিতীয় পর্বের হয়ে গেছে, 4 এপ্রিল যেহেতু নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো বলা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতা নেত্রী, শশী পাজা বা কুণাল ঘোষ, তারা বিভিন্ন ফিরহাদ হাকিম, আমরা এদেরকে দেখেছি বিভিন্ন কাউন্টিং সেন্টার গুলোতে বা অনৈতিক কাজকর্ম হতে পারে এরকম একটা আশঙ্কা থেকে সেখানে তারা ইলেকশন কমিশনের কাছেও সেরকম একটা অভিযোগ আগে থেকেই জানিয়েছে যে কোথাও একটা ক্যাওস তৈরি করা হতে পারে, সেখানে যাতে রিপোলিং করা যায়, ফের নতুন করে এরকম একটা ক্যাওস তৈরি করে দিয়ে আগে থেকে এরকম সমস্যা তৈরি করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যে এই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে কাউন্টিং সুপারভাইজার হিসেবে নিয়োগের যে নির্দেশিকা, আর যেটা চিফ ইলেকশন অফিসার সিইও যিনি ডিইও দের মাধ্যমে যে নির্দেশিকা জারি করেছিলেন, সেখানে কোথাও প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে শীর্ষ আদালতে এই তাদের যে আর্জি সেটা খারিজ হয়ে যাওয়াতে খানিকটা হলেও কোথাও একটা অস্বস্তি থেকে গেল রাজ্যের বর্তমান যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তাদের, সেটা বলাই যায়। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো রকম ফেভার হবে না, এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা জানি যে সেরকম কোনো ফেভারের আশঙ্কা হলে সেরকম কোনো মানুষ একটা বিষয় যে দেখো, আমরা কিন্তু এই এসআইআর ইস্যুতে দেখলাম যে বারবার পরিস্থিতি কিন্তু জটিল হয়েছে, প্রচুর মানুষজনের অভিযোগ এসেছে, বিষয়টা কোর্ট পর্যন্ত গড়িয়েছে। আমরা কিন্তু একাধিক বিষয় দেখলাম যে সে সময়ও কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে পুরো প্রত্যক্ষভাবে ভূমিকা গ্রহণ করলো, এবং কোথায় যেন একটা বলা যেতে পারে যে বাংলার ভোটটাই কিন্তু একটা দোলাচল পরিস্থিতির মধ্যে পড়ে গেছিল, সেই জায়গায় ভোট হলো। এবং আজকে তুমিও জানো যে আজকে বেশ কিছু জায়গায় রিপোল রয়েছে, দ্বিতীয় দফার ভোটে একটা অশান্তির খবর পাওয়া গেছে। এবং আমরা যদি পরপর যদি ঘটনাগুলো সাজাই, আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিভিন্ন অভিযোগ করেছেন, স্ট্রং রুমে তিনি পাহারায় বসেছিলেন। এবার এরকম যে একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে বাংলা রয়েছে এই মুহূর্তে, আগামী দিনে আমরা জানি যে সামনের রেজাল্ট রয়েছে, কি মনে হচ্ছে তোমার সাংবাদিক হিসেবে, কি পরিস্থিতি কি আরো জটিল হতে পারে? দেখো, আমরা জানি যে বিভিন্ন দ্বিতীয় দফার নির্বাচনের পরে যে এক্সিট পোল যেগুলো প্রকাশিত হয়েছিল, সেই এক্সিট পোলে কোথাও একটা বলা যায় যে কোন পক্ষ, কোন রাজনৈতিক দল এবার ক্ষমতায় আসতে চলেছে সেই নিয়ে বেশ খানিকটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি নামি দামি এক্সিট পোল সংস্থা, আমরা জানি সংবাদ মাধ্যমের খবর সূত্রে, তারা পর্যন্ত কোথাও একটা হাত তুলে দিয়েছেন, তারা পর্যন্ত বলেছেন যে 70% থেকে বেশি লোক এই এই রাজ্যের যারা ভোটার, তারা কোথাও একটা মুখ খোলেননি যে তারা কোন পক্ষের সমর্থন করছেন। ফলে এক্সিট পোল প্রকাশ করা, কে জিতছে বা কে হারছে সেই মর্মে এক্সিট পোল প্রকাশ করা অন্যায় হবে বলে একটি বিখ্যাত সংস্থা। একেবারে মানুষ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী কৌস্তব বাগচি। আমরা কথা বলবো কৌস্তব বাবুর সঙ্গে। কৌস্তব বাবু, আপনিও হয়তো জানবেন যে তৃণমূলের পক্ষ থেকে একটি মামলা করা হয় যে কাউন্টিং স্টেশনে কেন কাউন্টিং সুপারভাইজার শুধুমাত্র কেন্দ্র সরকারি কর্মচারী হবেন, এবং ইতিমধ্যে কিন্তু শীর্ষ আদালত থেকে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চায়নি। একজন আইনজীবী হিসেবে আপনার মতামতটা জানতে চাইবো। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের এই বিষয়ে মানে ওদের ওই বলে না যে মৃত ব্যক্তির শেষ ইচ্ছা পূরণ করার মতন, তো সেই ওদের ইচ্ছা ছিল, ওরা গেছে, সুপ্রিম কোর্ট শোনেনি, এটা একদিক। দ্বিতীয়ত হচ্ছে ইলেকশন কমিশনের এই এখতিয়ারে তো কারোর হস্তক্ষেপ করার জায়গা নেই যদি কোনো গ্রস আর্বিট্রারিনেস বা কোনো গ্রস মেলাপিনে না থাকে। এটা হওয়ারই ছিল, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। একেবারে কৌস্তব বাবু, আপনি অন্যদিকে একজন বিজেপি প্রার্থীও, এবং সেই জায়গা থেকে কি বলবেন যে এরকম একটা বিষয় যেখানে একদম আমরা ভোটের আগে দেখতে পাচ্ছি যে দফায় দফায় কিন্তু পরিস্থিতি সঙ্গীন হয়েছে, আজকেও রিপোল হচ্ছে বেশ কিছু জায়গায়, তো এমন একটা পরিস্থিতিতে বাংলা ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে? 4 তারিখে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই।
আমরা বারংবার একটা কথা বলছি যে তৃণমূল চেষ্টা করেছিল এখানে ওদের কর্মীদের ঢুকিয়ে, রাজ্য সরকারি কর্মচারীদের আরো কন্ট্রাকচুয়াল স্টাফেদের ঢুকিয়ে তারা কাউন্টিংটা ম্যানিপুলেট করবে, কিন্তু সেই রাস্তাও বন্ধ হয়ে গেল আজকে। তাই 4 তারিখে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কৌস্তববাবু, যেহেতু রুল বুক বলছে যে কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি দুই কর্মী থাকতে পারে কাউন্টিং সুপারভাইজার হিসেবে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্র সরকারি কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষও করবে। এর জুরিসডিকশনটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের উপর। ইলেকশন কমিশন যেটা ডিসাইড করেছে বা ইলেকশন কমিশন যেটা সিদ্ধান্ত নেবে, এর উপরে কারোর বক্তব্য থাকতে পারে না। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী তথা আইনজীবী কৌস্তব বাগচি। আমরা কথা বললাম আমরা ওনার সঙ্গে। আমাদের সঙ্গে মানুষ রয়েছে। মানুষ, তুমি শুনলে যে কথাটা একজন আইনজীবী হিসেবে কৌস্তব বাগচি বললেন, যেটা কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে ইলেকশন কমিশনের ওপর, যে শুধুমাত্র কেন্দ্র সরকারি কর্মচারী রাখবে নাকি রাজ্য সরকারি কর্মচারী রাখবে নাকি দুজনকেই রাখবে, এটা নির্ভর করছে শুধুমাত্র ইলেকশন কমিশনের সিদ্ধান্তের উপর। তাহলে কি সেক্ষেত্রে কি বলা যেতে পারে যে ইলেকশন কমিশন কি রাজ্য সরকারের সঙ্গে যুক্ত কোনো কর্মচারীকে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীকে ভরসা করতে পারছে না? দেখো, ইলেকশন কমিশনের যিনি আইনজীবী, তিনি শীর্ষ আদালতে আজকে শুনানিতে একদম পরিষ্কার জানিয়েছেন যে রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি একজন রাজ্য সরকারি কর্মচারী। ফলে এবং শীর্ষ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচিও জানিয়েছেন যে গণনার যে টেবিল, সেই টেবিলে যে যারা আধিকারিক থাকবেন সেখানে একজন সুপারভাইজার, কাউন্টিং সুপারভাইজার হিসেবে কেন্দ্র সরকারি কর্মচারী থাকছে। ফলে আরো বাকি যারা আরো 2-3 জন যারা থাকবে তারা রাজ্য সরকারি কর্মচারী। ফলে একজন কেন্দ্র সরকারি কর্মচারী থাকলে সমস্যা কোথায়? সমস্যার তো কোনো কারণ নেই। আর যে আশঙ্কা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, সেই আশঙ্কা অমূলক। তার কারণ তার কোনো তথ্যগত প্রমাণ বা ভিত্তি নেই। নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসার্স রুল বুক, সেই রুল বুক অনুযায়ী পরিষ্কার বলা আছে যে ফার্স্ট প্রেফারেন্স একজন গেজেটেড অফিসার হবেন। তার যদি পর্যাপ্ত গেজেটেড অফিসার না পাওয়া যায়, সেক্ষেত্রে গ্রুপ বি অথবা গ্রুপ সি, বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো রাজ্য অথবা কেন্দ্র সরকারি কর্মচারী হতে পারে। ফলে ইলেকশন কমিশনের হাতে সেই ক্ষমতা রয়েছে 324 ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে, যেখানে তারা কেন্দ্র সরকারি কর্মচারীকে নিযুক্ত করবে না রাজ্য সরকারি কর্মচারীদেরকে নিযুক্ত করবে, সেটা একান্তই তাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে কোনো আদালত হস্তক্ষেপ করতে পারে না। ঠিক একই বক্তব্য কলকাতা হাইকোর্টও জানিয়েছিল যে ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না আদালত, কারণ ইলেকশন কমিশনের হাতে সেই ক্ষমতা দেওয়া রয়েছে, আদালতের হাত বাঁধা। একই বক্তব্য শীর্ষ আদালতও জানিয়েছে, যদি যে 13ই এপ্রিল যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তি যেন প্রপার মেনটেন করা হয়, প্রপার যাতে ইমপ্লিমেন্ট করা হয়, সেই নির্দেশই শীর্ষ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে জানানো হয়েছে যে এর বাইরে শীর্ষ আদালত কোনো নির্দেশ দেবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ঠিক একই বক্তব্য জানিয়েছিল। তবে কৃষ্ণা রাও কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের যিনি বিচারপতি ছিলেন, তিনি জানিয়েছিলেন যে যদি মনে হয় যে ফলাফল, যে কেন্দ্রে কোথাও একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ফেভার করার জন্য যে ফলাফল, সেই ফলাফল প্রভাবিত হচ্ছে, তার ফলে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী যদি পরাজিত হন এবং তিনি মনে করেন যে ফেভার করার জন্যই সেটা করা হয়েছে, তাহলে তার জন্য রাস্তা খোলা আছে